কি হইব? এই লাজ লজ্জাহীন ছেলে মেয়ে রাতের বেলায় তামাশা শুরু করছে। রং ঢং করে রাত দিন বেলায় এখন নাটক করে স্বামীর আটকে রাখতে পারে না। অন্য মেয়ে ঘরে ঢুকে কেমনে? এটার আর কি কইব? কত কিস্সা কাহিনী করেই তো বিয়াটা করলো, আর এখন নাতনিটাকে ঘরে আনছে। এই আপনি চিৎকার করে এতটুকু বলেও চুপ হয়ে গেলাম না। এখন এত উত্তেজিত হলে চলবে না, ঠান্ডা মাথায় এদের বেচাতে হবে। আনিস কাকু ফুপি রিয়ার মা বাজে কথা বলতে শুরু করলো। বড় মা ফুপি আম্মু চাচিরা একদম চুপ হয়ে আছেন। বড় চাচা শান্ত সুরে বলে উঠলেন, এসব কি তাসফি, কি বলছেন উনি? ঘাড় ঘুরিয়ে তাসফির দিকে তাকাতেই দেখি উনি চোখ মুখ লাল করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে জড়িয়ে রাখা হাত দুটো মৃদুভাবে কেঁপে উঠছে। ওনার অবস্থা দেখে আমার বুক ধক করে উঠল যেন। ওনাকে এভাবে দেখে সহ্য করতে পারলাম না আমি। বড় চাচার কথায় তাসফি কিছু বলতে চাইলে ওনাকে বাধা দিলাম আমি। শান্ত সুরে বলে উঠলাম, উনি কি বলবেন বড় বাবাই? আপনি বরং রিয়াকে জিজ্ঞেস করেন ও এত রাতে এই রুমে কি করে। যদি বলে উনি ওকে এই রুমে আসতে বলেছে, আমি বলবো কখন, কারণ উনি আসার পর থেকে সবার সাথেই ছিল এবং আমি ওনার সাথে ছিলাম। ওই আমি তো দেখলাম না। এবার আমতামতা করতে লাগলো সবাই। রিয়া বলল, আমাকে একটু আগে ডাক দিছে। ও আচ্ছা, একটু আগে ডাকছে তাই না? যখন সবার আড্ডার মাঝখান থেকে উঠে আসলে তখন তো আমরা কেউ দেখলাম না উনি তোমাকে ডেকেছে। আর একজন ঘুমন্ত মানুষ নিশ্চয়ই তোমাকে ডাকতে যাবে না। আমি তো ওনাকে গভীর ঘুমেই দেখে গেছিলাম। তাহলে তোমাকে কে ডাকলে এই রুমে? থতমত খেয়ে গেল রিয়া। আমতামতা করে কিছু বলতে পারল না। ছোট দাদি কিছু একটা বলতে চাইলে আমি আবারও বললাম, আর আপনি আপনি তাকে পাহারা দিচ্ছিলেন, সেজন্যই তো আমাকে রুমে আসার জন্য আটকাতে চেয়েছিলেন। আর রিয়াকে জড়িয়ে ওনার নামে বাজে কথা ছড়িয়ে রিয়াকে ওনার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন তাই না? লজ্জা করল না আপনার? একবারও মনে হলো না উনি বিবাহিত? রাগে চিৎকার করে শেষ কথাটা বলে উঠলাম। এই নিচু মানুষের কারবারে এদের সম্মানটুকুও দিতে ইচ্ছা হচ্ছে না। আমার কথায় এবার ন্যাকা কান্না জুড়ে দিল আয়শা বেগম। বলল, দেখ দেখ কেমন করে কথা কয় আমার সাথে। আমি নাকি ওরে আটকাইছি? বেহায়া ছেলে মেয়ে, কত কীর্তিকলাপ পেরে বিয়া করলো, এখন শিয়ানা সাজে, চরিত্রের ঠিক নাই, রিয়ানে নিয়া লাগছে। চাপা গুঞ্জন শুরু হয়ে গেল আবার। আনিস কাকু, রোজি ফুপি, চাচি নানান কথা শোনাতে লাগলো আমাদের উদ্দেশ্যে। বড় মা, আম্মু, ফুপ্পি, চাচিরা সবাই চুপ করে থাকলেন। আব্বুও চুপ করে দাঁড়িয়ে রইল। বড় চাচা কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। আজাব কাকু সাথী ভাইয়া রিয়াকে উদ্দেশ্য করে কিছু বলতেই যাবে, আনিস কাকু ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। আমাকে উদ্দেশ্য করে কিছু বলতেই চিৎকার করে উঠল তাসফি। বললেন, অনেকক্ষণ ধরেই আপনাদের কথাগুলো শুনে যাচ্ছি, চুপ করে আছি বলে সুযোগ নিতে চাচ্ছেন আপনারা। কয়েক সেকেন্ড জোরে নিঃশ্বাস টেনে রিয়ার দিকে তাকিয়ে আবারও জোরে করে বলে উঠলেন, তোকে আমি রুমে ডেকেছি না? তাহলে বল কখন ডেকেছি, কি বলে ডেকেছি আমি তোকে? চুপ করে আছিস কেন বল? ওনার ধমকে কেঁপে উঠল রিয়া। চুপ করে দাঁড়িয়ে থাকলো। আবারও ধমকে উঠলেন তিনি। বল বলছি, কখন ডেকেছি আমি তোকে? আমার হাতের থাপ্পড় খেতে না চাইলে এক্ষণ বল। কি বলবে ও? আমাকে রুম ছেড়ে যেতে দেখে আপনার ঘুমের সুযোগ নিতে চেয়েছিল, আগের মতো ফাঁসাতে চেয়েছিল আপনাকে, আপনার গলায় ঝুলতে চেয়েছিল। আর এই মহিলা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আমি না আসলে হয়তো এখন ওদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত। আমার কথায় আমতা আমতা করেও কিছু বলতে পারল না রিয়া। গাইগুই করে কিছু বলতে চেয়েও পারল না। ছোট দাদি আয়শা বেগম নিজেকে বাঁচানোর জন্য কিছু বলতে চাইলে তাসফি বলে উঠলেন, আপনাকে তো সম্মান দিতেও আমার বিবেকে বাঁচছে, লজ্জা করলো না আপনার? আবারও এমন কিছু করতে চাচ্ছেন? জিমির বিয়ের দিন যে আপনি দরজা বাইরে থেকে লক করেছিলেন সেটা বুঝতে পারিনি ভেবেছেন? সম্পত্তির লোভে আপনার লম্পট ছেলেকে রূপার সাথে ঝুলিয়ে দিতে চেয়েছিলেন, সেটাকে আমি জানি না ভেবেছেন? আগের প্ল্যানটা সাকসেস হলেন না, তাই এখন রিয়াকে আমার গলায় ঝুলাতে যাচ্ছেন। এত লোভ কেন আপনাদের? নানু তো অনেক সম্পত্তির মালিক করে দিয়ে গেছেন আপনাদের, সেগুলো নিয়ে থাকেন না। আবারও থমথমে পরিবেশ বিরাজ হলো। কেউ আর কোনো কথা বলতে পারল না। আয়শা বেগম মুখে কুলু পেটে থ মেরে গেলেন একবারে। উনি বড় চাচার দিকে তাকিয়ে আবারও বললেন, বড় মামা, এই এদেরকে তুমি এক্ষণ এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু ওদের আর কিছুক্ষণ এখানে দেখলে আমি একটা কিছু করে ফেলবো। এই কয়েকদিন যেন আমার চোখের সামনে না করে ওরা। কিছু একটা করে ফেলবো কিন্তু আমি। কোন মুখে দাঁড়িয়ে আছেন এখনো? যান বলছে এখান থেকে। থমথমে মুখে রিয়ার মা ওর হাত ধরে টেনে নিয়ে গেল। তারপর একে একে বেরিয়ে গেল সবাই। আদাব কাকু তাসফিকে ঠান্ডা হতে বললেন। অনেক রাত হয়েছে, যার যার রুমে গিয়ে চাচি সবাইকে ঘুমিয়ে যেতে বললেন। একে একে সবাই রুম ছাড়ল। আব্বু ও বড় চাচাও কিছু না বলে বেরিয়ে গেলেন। তাসফি আমাকে ছেড়ে খাটে বসে পড়ল ধপ করে। বড় মা ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু বলতেই উনি বলে উঠলেন, আমি ঠিক আছি মামি, আম্মু আর ছোট মামিকে নিয়ে যাও, কালকে কথা বলবো, এখন একটু ঘুমানো দরকার আমার। বড় মা আর কিছু বললেন না। আম্মু ও ফুপিকে ইশারা করে বেরিয়ে গেলেন রুম থেকে। আমাকে ওনার খেয়াল রাখতে বলে আম্মু এবং ফুপি চলে গেল। আমি দরজা আটকে দিলাম। কয়েক মিনিট সময় নিয়ে তাসফির কাছে গেলাম। ওনার পাশে বসে জড়িয়ে ধরলাম। ওনাকে হারানোর ভয় মনে জেঁকে ধরতে শক্ত করে আটকে নেবার চেষ্টা করলাম। মনে হচ্ছে একটু ছাড়া পেলেই হারিয়ে যাবে।
উনিও 2 হাতের বাঁধনে নিজের সাথে মিশিয়ে নিলেন। এভাবেই আমার পাশে থাকিস, আমার প্রতি বিশ্বাস রাখিস, জীবনের শেষ পর্যন্ত আমায় ভালোবাসিস। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ তাসফির বলা এই 3 বাক্যে কেমন জানি কেঁপে উঠলাম। নিঃশ্বাসের আনাগোনা বেড়ে গেল আগের চেয়ে। পিনপতন নীরবতায় ছেয়ে গেল আবারও। সবাই রুম ছেড়ে চলে যাবার পর থেকে সেভাবেই জড়িয়ে ধরে আছি ওনাকে। উনিও শক্ত হাতের বাঁধনে আটকে রেখেছেন আমায়। মিনিট 20 মতো সময় অতিক্রম হয়ে গেছে হয়তো। তারপরেই উনি আস্তে করে বললেন, ওনার কথাগুলোর মাঝেই কেন জানি হারিয়ে যাবার ভয় বুঝতে পারলাম। আজকে যদি আমি ঠিক সময় রুমে না আসতাম তাহলে কি হতো? রিয়া ওনার কাছে ঝুঁকে যাচ্ছিল। তখন ঘুমের ভরে আমাকে ভেবে যদি রিয়ার সাথে কিছু করতেন উনি, তাহলে তো সত্যি সত্যি ওনাকে হারিয়ে ফেলতাম হয়তো। না না, কখনোই হারিয়ে যেতে দেব না আমি ওনাকে। কখনোই ওনার বিশ্বাসের বিঘ্ন হতে দেব না। ওনার মতো করেই ওনাকে ভালোবাসবো। মুখ ফুটে কিছু বললাম না আমি। মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম। মনের কথাগুলো ওনাকে বোঝাতে মুখ এগিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম ওনার গালে। উনিও হয়তো সাথে সাথে বুঝে নিলেন আমার না বলা কথাগুলো। তৃপ্তির একটা হাসি দিয়ে এক হাতে আলতো করে আমার গাল ছুঁয়ে দিলেন। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। বললেন, এমন নিরামিষ চুমু দিলে তো হবে না রূপসোনা। আফটার অল 2 সপ্তাহের আদরগুলো পাওনা বাকি আছে। বলেই উনি ওনার নিজের মুখ আগিয়ে আনতে লাগলেন। বড় বড় চোখ করে তাকালাম আমি। এমন সিরিয়াস মোমেন্টগুলোতে শুধুমাত্র ওনার দ্বারাই সম্ভব এই সমস্ত অদ্ভুত আচরণ করা। সব সময় সিরিয়াস কথার মাঝে রোমাঞ্চ টেনে আনা চাইও না। বিরক্ত হলাম আমি। কপাল কুঁচকে ওনাকে ছাড়িয়ে দিতে দিতে বললাম, ছাড়েন এখন, অনেক রাত হয়েছে, নিজেও ঘুমান আর আমাকেও ঘুমাতে দেন। তুমি বললে আজ রাতটা কিন্তু জাগিয়ে কাটিয়ে দিতে পারি। দূর, সবসময় ফাজলামি। শুয়ে পড়ুন তো, ঘুম লাগছে আমার। সারাদিন একটু শোবারও সুযোগ পাইনি। শুয়ে পড়ো। গাল টেনে দিয়ে উঠে দাঁড়ালেন। আমি বিছানায় শুয়ে পড়তেই লাইট অফ করে দিলেন। বিছানায় এসে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়লেন। বাইরের কোলাহল, বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে সকালের গাঢ় ঘুমটা হালকা হয়ে গেল। এক ফালি আলো চোখে ভিড় জমাতেই কপাল কুঁচকে গেল। মিটমিট করে চোখ খুলে পাশে তাকাতেই তাসফিকে দেখতে পেলাম না। ওনার পরিবর্তে রিফাকুকে বসে মোবাইল টিপতে দেখলাম। আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আবারও মোবাইলে ডুবে গেল। আর মোলা ভেঙে বিছানা ছেড়ে উঠতে নিলে রিফাকুর গলা ফেসে আসলো। কি দিন আসলো বলতো, যে মেয়ে আমাকে টেনে টেনে ঘুম থেকে তুলতো, আজ তাকে আমার ঘুম ভাঙাতে হয়। রিফাকুর পথর জোরে একটা হাই তুলে কয়েক সেকেন্ড সময় নিয়ে বললাম, ঘুম না ভাঙলে কি করবো বলো? রাতে তো ঠিক মতো ঘুম হয়নি। সরল মনে কথাটা বললেও আমার কথাটা সরল মনে নিল না রিফাকু। শয়তানি একটা হাসি দিয়ে টিপ্পনি কেটে বলল, পুরো 2 সপ্তাহ পর জামাইকে কাছে পেয়েছিস, ঘুম কি করে হবে শুনি? সারা রাত তো শুধু আদর হবে, চুমু হবে। ছি, কি বলছো তুমি? কিন্তু বিশ্বাস ছিলে বড় বোনের আগে বিয়ে করে রোমান্স করবে আর আমি কিছু বলতে গেলেছি, তাই না? উনি কিন্তু তোমার বড় ভাই হয়, ভুলে যেও না। থাম তো তুই, বড় হয়েছে তো কি হয়েছে? এতদিন অনেক জ্বালাইছে আমায়, এবার আমার পালা। আর তুই উনি থেকে এবার তুমিতে নাম। দূর, কি যে বলো না তুমি। বাদ দাও তো এসব কথা। তুমি এখানে কি করছো তাই বলো। আমার কথায় বিরক্তিতে ছেয়ে গেল রিফাকুর মুখ। মুখ গোমরা করে বলে উঠল, কি আর করবো, আপনার জামাইয়ের একমাত্র বউকে পাহারা দেই। মানে আবার কি? টেনে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে বলে, একদম রুম থেকে কোথাও যাবি না। যতক্ষণ না ও ঘুম থেকে উঠছে ততক্ষণ বসে থাকবি ওর পাশে। আহ, কি ভালোবাসা তোদের দেখে আমার সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি বিয়েটা করতেই হবে। মানে উনি তোমাকে এই কথা বলেছে কেন? আপনার উনি না বললে কি আমি মিথ্যা কথা বলছি? বলে কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর কণ্ঠে বলল, তাছাড়া ভয় তো পাবারই কথা। কালকে যা হলো, ভয়টা পাওয়াই স্বাভাবিক। আমিও কিছু বললাম না। আসলে কাল রাতে হঠাৎ করে এত কিছুর পর ওনার ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষটা সব দিকেই কেমন জানি খেয়াল রাখে। সজীব ভাইয়ের বিয়েতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন হয়তো, তবুও আমার খেয়াল রাখাটা ভুলে যাননি। কি করে এত ভালোবাসতে পারেন উনি? দেরিতে ওঠার জন্য আম্মু এসে বকাঝকা করতে লাগলো। আম্মুর বকা থেকে বাঁচার জন্য বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। বেরিয়ে আসতেই রিফাকু টেনে খাবার জন্য নিয়ে গেল। এটাও নাকি তাসফি বলে দিয়েছে রিফাকুকে। পেটে প্রচুর ক্ষুধা থাকলেও খেতে পারলাম না তেমন। এতগুলো খাবার চোখের সামনে রেখে কেমন জানি গা গুলিয়ে আসলো। অনেক কষ্টে কিছুটা মুখে দিয়ে উঠে আসলাম। দুপুর পর্যন্ত আর দেখা পেলাম না তাসফির। বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন উনি, তাই বাকিটা সময় রিফাকুদের সাথেই কাটাতে হলো। দুপুরের পর সবাই ব্যস্ত হয়ে পড়লো বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে। আমিও রুমে এসে গোছল সেরে রেডি হতে নিলাম। কালকে তাসফির আনা 2টো শাড়ি নিয়ে ভাবতে লাগলাম কোনটা পরবো। টকটকে লাল কমলা রঙের জামদানি এবং কালো রঙের শাড়ি দুটো এনেছে আমার জন্য। দুটোই ভীষণ সুন্দর। কোনটা পরবো ভাবতেই হঠাৎ মাথায় এলো, নিশ্চয়ই উনি কালো রঙের শাড়ি বা পাঞ্জাবি পরবেন। তাই আমিও ভাবলাম কালো শাড়িটাই পরি। শাড়ি পরা শেষ করে চুলগুলো আছড়ে কাঠি দিয়ে বেঁধে নিতেই তাসফি রুমে ঢুকলো। ওনার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। আমাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ স্ক্যান করলেন। কাছে এসে দাঁড়িয়েই যেভাবে দেখতে লাগলেন, এবার কিঞ্চিত লজ্জা পেয়ে গেলাম আমি। এভাবে দেখার কি আছে? মাথা ঘুরিয়ে সরে আসতেই আটকে নিলেন উনি। 2 হাতে গাল ধরে বলে উঠলেন, রূপসোনা, তুই কি আসলে দিন দিন এত কিউট হচ্ছিস নাকি আমার চোখে তোকে কিউট লাগে?
প্রত্যুত্তরে কিছু বললাম না আমি। উনি টুক করে ঠোঁটে আলতো করে ওনার ঠোঁট ছুঁয়ে দিলেন, বলতে লাগলেন, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোকে, কিন্তু আফসোস করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু রাতে রেডি থাকিস। হঠাৎ চুপ করে গেলেন উনি, নিচের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমার আর বুঝতে বাকি রইল না হঠাৎ ওনার চুপ হয়ে যাবার কারণ, কিন্তু কিছু বলার আগে আমি বলে উঠলাম, দেখেন একদম বকাবকি করবেন না এখন। আমি জানি না আজকে আবার কেন চুল উঠল। আপনার নিয়ে আসা শ্যাম্পু আর তেলগুলো নিয়মিত ইউজ করছি। জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন উনি। আমি আবারও বললাম, এখন এসব বিষয়ে মাথা ঘামাতে হবে না আপনার, আর কিছুদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আপনি এখন তাড়াতাড়ি গোসলে যান। উনি কিছু বলতে চাইলে আমি আবার আটকে দিলাম ওনাকে। গোসলে যাওয়ার জন্য তাড়া দিতেই উনি যাচ্ছে বলেও বাথরুমে ঢুকে গেলেন। অল্প সময়ের মধ্যে বেরিয়ে এসে ঝটপট রেডি হয়ে গেলেন। কালো শার্টে হিরো লোকে ওনাকে দেখে আমি নতুন করে আমারও প্রেমে পড়ে গেলাম যেন। মনে মনে রেগেও গেলাম কিছুটা। এভাবে হিরো লোকে বিয়ে বাড়িতে যাবার কি দরকার? আমার এই অবস্থা অন্য মেয়েদের কি হবে? এমনিতেই তো ওনাকে দেখলে সব মেয়েরা গিলে খায়। আজকে এভাবে গেলে তো আমার ফুফাতো বরকে নিজের করে পাবো না আর। না, এভাবে ওনাকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে দিতে তাসফির সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ওনার পায়ের পাতায় পা তুলে কিছুটা ওনার সমান সমান হয়ে আঁচড়ানোর চুলগুলো এলোমেলো করে দিলাম। শার্টের উপরে একটা বোতাম খুলে কিছুটা এলোমেলো করে দিলাম। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন উনি, বোঝার চেষ্টা করছেন আসলে আমি ঠিক কি করতে চাচ্ছি। সেদিকে পাত্তা না দিয়ে সরে আসলাম ওনার থেকে। ওনাকে ভালোভাবে দেখে চোখ দুটো জ্বলে উঠল আমার। অশ্রুকণাগুলো ফির জমতে লাগলো চোখের কোণে। ওনার দিকে তাকিয়ে ভেজা গলায় বলে উঠলাম, আপনাকে আরো সুন্দর লাগছে কেন? এভাবে তো আগের থেকে মারাত্মক সুন্দর লাগছে। এবার তারও বেশি বেশি করে সব লুচু মেয়েগুলো তাকিয়ে থাকবে আপনার দিকে। কি বলছিস তুই? কি হলো হঠাৎ তোর বলতো? একদম ঠিক বলছি। দেখেন না সব লুচু লুচু মেয়েগুলো কেমন চোখ দিয়ে গিলে খায় আপনাকে। আর সেটা সুযোগ নেওয়ার জন্য হিরো সেজে বিয়েতে যেতে যাচ্ছেন তাই না? জোরে একটা নিঃশ্বাস ছেড়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে ঠোঁট উল্টে আবারও বললাম, কিন্তু এখন তো আরো মারাত্মক সুন্দর লাগছে আপনাকে। যেতে হবে না আপনার, আমিও যাব না। হেসে উঠলেন উনি। দু হাতে কোমর জড়িয়ে কাছে টেনে নিলেন। এক হাতে আমার গাল আলতো করে ছুঁয়ে বললেন, ইস, আমার বউটা যে দিন দিন এত হিংসুটে হয়ে যাচ্ছে জানা ছিল না তো। আমি কিছু বলতে চাইলেই উনি বাধা দিলেন, বললেন, আমি তো শুধু আমার রূপসোনাতেই আটকে আছি। ডুবে গেছি তার মাঝে, তার নিজেরও সাধ্য নেই আমাকে তার মাছ থেকে তোলার।